দর্শক স্বাগতম খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আজকে টক অফ দ্য টাউন আপনারা জানেন সেটা হচ্ছে মার্চ ফর গাজা, এবং এর পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে চারুকলায়, ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় যে স্বৈরাচারের প্রতিকৃতি বানানো হয়েছিল সেখানে খুব অদ্ভুতভাবে আগুন ধরে গেছে এবং এখন পর্যন্ত সেটার রহস্য উন্মোচন করা যায়নি। আজকে টক অফ দ্য টাউনে আমি আছি রাকিন আফসার অর্ণব, এবং আমার সাথে রয়েছে আমাদের ফিল্ড রিপোর্টার্স, সিনিয়র রিপোর্টার রাসেল ভাই এবং আবু হেনা রাসেল, এবং আমাদের সাথে আরও আছেন রিপোর্টার রুহুল আমিন শেখ। তাদের কাছ থেকে আমরা আজকে শুনবো সারাদিন যে নতুন একটা ঢাকা, আজকে যে ঢাকা নাকি অনেকে অনেক দিন দেখে নাই, অনেক বছর দেখে নাই, এই নতুন ঢাকার রূপ নিয়ে আজকে আমরা টক অফ দ্য টাউনে আলোচনা করব। আমি প্রথমেই চলে যেতে চাই রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, আপনার কাছে প্রথমে একটু জেনে নিতে চাই, এই মার্চ ফর গাজা বিশাল এক আয়োজন, সারা দেশ থেকে নানা সংগঠন, সর্বস্তরের মানুষ মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। অনেক কিছু ঘটেছে, আমরা ক্যামেরায় অনেক কিছু দেখেছি, কিন্তু আপনারা ফিল্ড রিপোর্টাররা যারা ফিল্ডে রিপোর্ট করছেন তারা তার চেয়ে বেশি কিছু দেখেছেন। তো ক্যামেরার পেছনের সেই গল্পগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি প্রথমে একটু জানতে চাই যে প্রথমে ঘোষণা করা হলো মার্চ ফর গাজা, সেটা হচ্ছে টিএসসি থেকে যাবে মানিক মে অ্যাভিনিউ, এটা কেন পরিবর্তন করা হলো? দেখেন, গাজার যে বর্বরোচিত হামলা, এটা বিশ্ববাসী কিন্তু ফুঁসে উঠেছে, পাশাপাশি আমাদের দেশও কিন্তু এটা মানে বাধাগ্রস্ত হয় নাই বা কোনো প্রকার ইয়েতে যেতে পারে না। তো আমাদের দেশও কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি একটা দেখলাম যে আজকে নতুন এক ঢাকা, আর সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি ছিল যে টিএসসি থেকে মার্চ ফর গাজা চলে যাবে মানিক মে অ্যাভিনিউতে। মানবিক কারণেই তারা এই প্রোগ্রামটা পিছিয়েছে। কারণ পিছিয়েছে, আজকে অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছিল খোলা, সেগুলোর ভর্তি পরীক্ষা ছিল, পাশাপাশি অনেক স্বায়ত্তশাসিত অনেক অফিস ছিল খোলা। এই চিন্তা ভাবনা থেকে আসলে এই প্রোগ্রামটা পিছিয়ে এই প্রোগ্রামটাকে পরিবর্তন করে তারা নিয়ে চলে গেছে মার্চ ফর গাজা সরোয়ার্দী উদ্যানে। তাহলে আমরা রাসেল ভাই বলতে পারি একটা অন্যতম দৃষ্টান্ত হিসেবে এই কর্মসূচিটাকে দেখা যায়, কারণ এর আগে আমরা অনেক রাজনৈতিক অরাজনৈতিক কর্মসূচি দেখেছি যারা পরীক্ষা কিংবা অফিস কিংবা জনদুর্ভোগ সেটার কথা চিন্তা করে নাই, তবুও জনদুর্ভোগ তো হয়েছে। যতই সরোয়ার্দিতে নিয়ে যাক, জনদুর্ভোগটা কেমন দেখলেন রাসেল ভাই? একদম মানে সত্যি কথা বলতে কি, যে জনদুর্ভোগ অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আরো অসহনীয় ছিল। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে সকাল থেকে যে সমস্ত ঢাকার বাইরে থেকে যে যানবাহনগুলো আসছে, যারা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতে আসছে, তারা যে যানবাহনগুলো রাখবে, যদি ট্রাফিকের একটা নিয়ন্ত্রণের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমকে আসলে অনেকেই মানতে পারে নাই। ডিউ টু পুলিশের সংখ্যা ছিল কিন্তু কম। আপনি জানেন যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত রাজধানীতে সেরকম ভাবে কিন্তু পুলিশ নেই। এই যার দরুন ট্রাফিক ব্যবস্থা কিন্তু আরো মানে অপ্রতিকর অবস্থা, যেটা মানে অসহনীয় যানজটে পরিণত সেই ক্ষেত্রে। তো সেটা আজও সেই জিনিসটা ঘটেছে। তো এই কারণে মানুষের যে অসহনীয় যে আরেকটা জিনিস, সেটা এখানে আমরা কি বলতে পারি রাসেল ভাই, তাহলে মানুষের যে ভিড় সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই পরিস্থিতিতে আমাদের যে মডারেটিং টিম ছিল তাদের ছিল না আসলে? এক্স্যাক্টলি, আচ্ছা, এক্স্যাক্টলি এটাই ছিল। আরেকটা জিনিস না বললেই নয়, আমি যেটা খুব কাছে ছিলাম, স্টেজের খুব কাছে, মার্চ ফর গাজার স্টেজের কাছে। তো সেখানে দেখেছি যে সকাল 8টা থেকে কিন্তু আসলে ঢুকে পড়েছে মানুষ। এরপরে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষ হু করে ঢুকছে। কর্মসূচি হওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু মানুষ আসা শুরু হয়েছে সকাল 8টা থেকে। এরপরে মানুষ মানে মানে বারবার করে মাইকিং করে বলতেছে, স্টেজ থেকে মাইকিং করে বলতেছে যে তিল ধারণ ক্ষমতা নাই, আপনারা ঢুকেন না, যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনায় ম্যাসাকার হয়ে যাবে। আমরা কিন্তু তখন আসলে তো এভাবে মানুষের ঢল বেঁধে রাখা যায় না। একটা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, এবার মানুষকে বললেই যে আপনারা ঢোকেন না, সেটা আসলে হয় না। যাই হোক রাসেল ভাই, আপনার কাছে কেন মনে হয় এত মানুষ কেন এই সমাবেশে? আসলে দেখেন, মানে দীর্ঘদিন পরে তো আমরা সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরপুর দেখলাম, মানে কিসের তাড়নায় আমরা তো বাংলাদেশ থেকে গাজার খুব একটা কি উপকার করতে পারবো এই কর্মসূচিটা দিয়ে? মানুষ কি মনে করছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আসলে বিগত 15-16 বছর মানুষ যেভাবে কোণঠাসার মধ্যে হয়েছিল, মানুষ যেভাবে মানে তার মুক্ত স্বাধীনতাকে, মুক্ত কণ্ঠকে প্রতিফলিত করার
দিতে করতে পারে নাই, সেটারই প্রতিফলন কিন্তু আজকে 15 থেকে 16 বছর পরে এই সরোয়ার্দী উদ্যানেই কিন্তু প্রতিফলনটা ঘটিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা ছিল, আগে যেমন বাধা ছিল, ভয় ছিল, ভীতি ছিল, সেটা কিন্তু সবকিছু কেটিয়ে এবং পার করে তারা কিন্তু আসলে সরোয়ার্দী উদ্যানে গিয়েছে। তাহলে গত 15-16 বছরের যে মানুষের সংকীর্ণতা, সেটা ভাঙার জন্য গাজাকে একটা থিমেটিক অংশ হিসেবে ধরে মানুষ আসলে কথা বলার যাত্রাটা শুরু করলো, আপনি বলতে চাচ্ছেন? আসলে তাই। রাসেল ভাই, আপনার কাছে শেষ আরো কিছু বিষয় জানতে চাই, সংক্ষিপ্ত করে বললে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে ক্যামেরার পেছনে আর কি দেখেছেন যা ক্যামেরার সামনে আমরা দেখি? আমি যেটা দেখেছি, আপনি জানেন যে আজকে তাপদাহটা ছিল অত্যন্ত। যারা আসছিল, আমি এখানে বলবো না যে শুধু যে বয়স্ক লোকই যে অসুস্থ হয়েছে তা না, যুবক যারা এনার্জেটিক তারা পর্যন্ত দেখলাম হঠাৎ বসতে বসতে কেঁপে যাচ্ছে, কেঁপে পড়ে গেল। তাদেরকে নিয়ে ওখানে একটা মেডিকেল টিম আছে, মেডিকেল টিমে শোয়া যাবে। আমি মিনিমাম 50 জনকে দেখেছি, তারা খালি মানে কাতরাচ্ছে, কেউ মুখে পানি দিচ্ছে, কেউ চোখে পানি দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে মানে হিতাহিত যে মানে জ্ঞান, সেটা কিন্তু তখনও ফিরে নেয়। ডাক্তাররাও কিন্তু এই জিনিসটাকে করতে গিয়ে হিমশিম খেয়ে এসেছে। কিন্তু মেডিকেল টিম ছিল, মেডিকেল টিম ছিল। মেডিকেল টিমটা কাদের পক্ষ থেকে, এটা কি জানা আছে আপনার? এটা আমার ঠিক জানা নেই। ঠিক আছে। তবে আমি আরেকটা জিনিস দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য কিন্তু এখানে মানে অতিরিক্ত গরমে তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অসুস্থ হয়ে পড়েছে। অনেক ধন্যবাদ রাসেল ভাই, আপনার কাছে শেষ মন্তব্যে আসবো। তার আগে চলে যেতে চাই, আমরা জানি আজকে ভোরবেলা ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় আমরা প্রতিবার যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলে থাকি, হঠাৎ করে সেই নামটাও পরিবর্তন হয়ে গেছে। এখন হঠাৎ করেই বলা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রা হোক আর আনন্দ শোভাযাত্রা হোক, আমাদের নববর্ষের যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রতিকৃতি বানিয়ে থাকে চারুকলার শিক্ষার্থীরা, চারুকলা অনুষদ মূলত। এবং সেই অনুষদেই এবার ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদের একটি প্রতিকৃতি বানানো ছিল। শুধু সেটাই নয়, সেটার পাশাপাশি একটি শান্তির প্রতীক হিসেবে পায়রার প্রতিকৃতিও বানানো ছিল। সেই দুটো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের রুহুল আমিন শেখ সেখানে উপস্থিত ছিলেন। আমরা একটু রুহুল আমিন শেখের কাছে চলে যেতে চাই। রুহুল ভাই, কি মনে হচ্ছে আপনার? এখন পর্যন্ত বিষয়টা খুব ঘোলাটে। যেমন আমরা শুনছিলাম চারুকলার প্রক্টর মহোদয়, ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর মহোদয় ব্রিফিং করছিলেন। ব্রিফিংয়ে তিনি বলছেন যে নামাজের সময়, ওই সময় নাকি 10 মিনিটের একটা ভ্যাকুয়াম ছিল, সকাল 4:50 থেকে 5টা পর্যন্ত ভোর। আমি যদি ভুল না করে থাকি, ভুল করলে আমাকে সংশোধন করে দেবেন। সেই সময় সবাই নাকি অলস থাকে, সেই সময় নাকি নামাজের জন্য সবাই এদিক ওদিক গিয়েছিল। এর মধ্যেই নাকি কেউ এসে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশ নাকি তৎক্ষণাৎ এসে সেখানে পানি দিয়ে সেটা নেভানোরও চেষ্টা করেছে। আপনারা কোনো খবর পেয়েছেন কিনা, আসলে কি হয়েছিল সেখানে, এবং মানে কারা আগুনটা ধরিয়ে দিয়ে গেল, এটা কি কোনো খোঁজ লাভ পাত্তা এখন পর্যন্ত আপনাদের কাছে আছে কিনা? ধন্যবাদ রাকিন ভাই। আমি যদি আপনাকে একটু বলি, তাহলে একটু শুরুতে বলতে হয় যে আমরা দেখেছি যে এবারে যে 1432 যে বঙ্গাব্দ বাংলা নববর্ষ যে উদযাপন করা হবে, এর জন্য কিন্তু চারুকলা অনুষদের পক্ষ থেকে বিশাল কর্মযজ্ঞ কিন্তু হাতে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে আমরা নিউজ করার জন্য সেখানে গিয়েছি, তাদের যে কর্মযজ্ঞ সেগুলো দেখেছি। আপনাকে যদি আরেকটু জানাই যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে রমজানের কারণে এবং এর আগে করোনা মহামারীর কারণে কিন্তু আমাদের দেশে বাংলা নববর্ষ কিন্তু ওইরকম ভাবে উদযাপিত হয়নি, খুব সীমিতভাবে বিভিন্ন অংশে পালন হবে। হ্যাঁ, জি বলছেন আপনি। তারপর এই গত বছরের যে 5ই আগস্ট হলো, একটি গণ অভ্যুত্থান হয়ে গেল দেশে। তারই মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটা উৎফুল্লতা ছিল সবার মধ্যে। ঠিক তেমনি ভাবে কিন্তু সবার যে আশা আকাঙ্ক্ষা ছিল যে এবারের যে বাংলা নববর্ষ, এটি খুব দারুণ ভাবে আমাদের দেশে পালিত হবে, উদযাপিত হবে। তারই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে চারুকলা অনুষদ যে এবারে যে কর্মযজ্ঞ তারা হাতে নিয়েছে, তাদের মধ্যে কিন্তু একটি বিশেষ প্রতিপাদ্য সেটি হলো যে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিস্টের অবসান। এটি ছিল এবারের চারুকলা নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। হ্যাঁ, এটি কিন্তু প্রতিপাদ্য ছিল এবারের যে নববর্ষ যে শোভাযাত্রা হবে সেখানে। কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রতিপাদ্যকে সাথে মিল রেখে কিন্তু একটি ফ্যাসিস্টের কিন্তু অবয়ব কিন্তু আঁকা হয়েছিল। আমরা দেখেছি সেই অবয়বটি আমরা বিশেষ করে যে আমরা এই অবয়বটি কিন্তু আজকে সকালে আমরা খবর পেয়েছি যে পুড়িয়ে ফেলা হয়েছে। কে বা কারা এটি পুড়িয়ে ফেলেছে। তখন আমরা সেই ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখেছি যে
যে গতকাল আজকে ভোর গতকাল থেকে কিন্তু রাত অবধি কিন্তু এখানে 3 স্তরের পাহারা ছিল, আমরা সেই তথ্য পেয়েছি। বিশেষ করে এই রাতের পাহারা দেওয়ার পর রাতে কিন্তু সেখানে তেমন কর্মযোগ্য থাকে না, জাস্ট পাহারাই দেওয়া হয়। তিন স্তরের পাহারা থাকার পর আমরা দেখেছি যে নামাজের সময়, ফজরের নামাজের সময় আজ ভোরে 5টার সময় এই কে বা কারা এখানে আগুন লাগিয়ে চলে যায়। তবে এই নিরাপত্তা কর্মীরা তখন এখানে নামাজের একটি বিরতিতে তারা গিয়েছিল এমন সংবাদ কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে এই যে এই ঘটনা ঘটার পর তখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। 5:04 ফায়ার সার্ভিস কল পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু নিয়ন্ত্রণে আনার পরও যে হ্যাঁ পুরে ছাই হয়ে গিয়েছে। বিশেষ করে যে ফ্যাসিস্টের যে মুখাকৃতিটি ছিল এটি পুরোপুরি পুরে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি যে শান্তির প্রতীক হিসেবে পায়রা যে ছিল সেটিও অর্ধেক পুড়ে গিয়েছে। এই পুরো ঘটনার কারণে চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু এখানে প্রক্টর সাহেব এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কলা অনুষদের ডিন স্যার কিন্তু এসেছিলেন। তারপর আমরা দেখেছি চারুকলা অনুষদের যে ডিন রয়েছে তিনিও কিন্তু সেখানে ছিলেন। আমরা পরবর্তীতে দেখেছি যে খুব মজার বিষয়, আপনাকে ইন্টারফেয়ার করছে একটু ভাই। কলা অনুষদের যিনি ডিন তিনি এসে দাবি করছেন এটা তারা সুষ্ঠু বিচারটা চান, কিন্তু এটার বিচার করার কিন্তু হোতাকর্তাদের মধ্যে তিনি একজন। আপনারা কি তাকে প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি যে বিচার চাচ্ছেন তা আপনারা বিচারটা করবে কি? আপনি তো বিচার করবেন তাদের মধ্যে একজন। হ্যাঁ, তারা বিচারের বিষয়টি তারা এড়িয়ে গিয়েছে এবং তারা বলেছেন যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে আমরা ব্যবস্থা নিব, এই আশ্বাস আমাদেরকে তারা দিয়েছেন এবং মিডিয়া কর্মীদেরকে তারা এই বিষয়টি এভাবে বলেছেন। আমরা দেখেছি যে ঘটনাস্থলে কিন্তু ডিএফটি কমিশন যে আলাপ আমরা এর আগে বারবার শুনেছি, কোনো একটা ঘটনা ঘটলেই তদন্ত কমিটি তদন্ত কমিটি তদন্ত কমিটি, এবং এই তদন্ত কমিটির নামেও তারাও কি পার পেয়ে যেতে চাচ্ছেন কি, এটাও একটা প্রশ্ন থাকে। এবং এই তদন্ত কমিটিগুলো অর্থাৎ মানে একটা ফ্যাসিবাদের পতন হলো, এরপর এই একটা রাষ্ট্রের মধ্যে সে ফ্যাসিবাদের যে প্রতিকৃত বানানো হচ্ছে সেটাকে আগুন দিয়ে চলে যাচ্ছে, এবং এখনো আমরা তদন্ত কমিটি দেখবো, তাই তো রাসেল ভাই? এটাই এই তদন্ত কমিটি বিগত ফ্যাসিবাদ থেকে শুরু করে এখন পর্যন্ত এটাই চলে যাচ্ছে এবং একই কথা বারবার শুনছি। আমার কাছে আসলে একটা অবাক লাগছে বিষয়টা যে এত 3 স্তরের উনি যেটা বললেন 3 স্তরের যে নিরাপত্তার বিষয়টা, সেই ক্ষেত্রে 3 স্তরের যে নিরাপত্তা, তাহলে আমার তো ওখানে নিশ্চয়ই আমার গোয়েন্দা মেসেজ আছে, অবশ্যই আমার ওখানে ডিএমপি পুলিশের থেকে ফোর্স আছে। সেই ক্ষেত্রে এত কিছু ভেদ করে বুঝলাম যে তারা ঘুমিয়ে গেছে, তারা কেউ নামাজ পড়তে গেছেন, ঠিক আছে, কিন্তু এত কিছু ভেদ করে একজন দারোয়ান সে একটা গেটের মধ্যে থাকে, তাকে ওভারকাম করে কিভাবে ভিতরে গিয়ে আগুনটা দিতে পারে, এটা অবাক বিষয়। এবং এটা এই সকল প্রশ্ন থেকেই যায়। আসলে রুবেল ভাই বলছিলেন তো, মানে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে যে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে, বা নতুন ভাবে এই প্রতিকৃতিটা আমরা বানাতে পারবো কি পারবো না? হ্যাঁ, আমরা কথা বলেছি সেই চারুকলা অনুষদের যে ডিজাইনার ছিলেন, তিনি প্রফেসর, এই চারুকলা অনুষদের একজন প্রফেসরও তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের হাতে সময় আছে মাত্র 40 ঘন্টা। এখন সেই সময় ধীরে ধীরে সেটা কমে আসছে। এখন তারা যেমনটি বলছিলেন যে এরকম ভাবে আরেকটা প্রতিকৃতি বানানোর জন্য মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগবে। এই হাতে 35 থেকে 40 ঘন্টা সময় রেখে কোনোভাবেই নতুন করে এই প্রতিকৃতিটি বানানো সম্ভব নয়। তার মানে তারা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করেছেন। তার মানে আমরা ফ্যাসিবাদের আর প্রতিকৃতি আমরা পাচ্ছি না, এবারে পাচ্ছি না। আর আরেকটি বিষয়, আমরা কিন্তু সেই ঘটনাস্থলে সকাল থেকেই ছিলাম, থেকে আমরা যেমনটি দেখেছি যে সেখানে সিসি ক্যামেরা ছিল। এই বিশাল কর্মযজ্ঞকে হাতে রেখে নিরাপত্তা বলয় বাড়ানোর জন্য আমরা দেখেছি যে সিসি ক্যামেরাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে। আসলে সেই সিসি ক্যামেরায় অবশ্যই রেকর্ড হওয়ার কথা, যেই ঘটনাটা ঘটেছে ভোর 5টাই হোক বা 6টাই হোক, যখন এই ঘটনাটা ঘটাক না কেন দুষ্কৃতিকারীরা, অবশ্যই রেকর্ড হয়েছে, কিন্তু সেই রেকর্ড এখনো আমাদের মিডিয়া কর্মীদেরকে তারা দিচ্ছে না। তারা তদন্ত কমিটির নামে আমাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য সরবরাহ করছে না। তদন্ত কমিটির রিপোর্ট
পাওয়া না পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখা হচ্ছে। এই বিষয়টি আমরা তাদের সাথে কথা বলেছি, তারা মুখ খুলতে এখন পর্যন্ত নারাজ। আমরা দেখেছি যে ডিএমপির কমিশনার সেখানে গিয়েছে, তিনি মিডিয়া কর্মীদের সাথে টোটা কোনো শব্দই করেননি। তিনি ঘটনাস্থলে গিয়েছে, 3 থেকে 4 মিনিট সেখানে তিনি অবস্থান করেছে, ঘুরে ফিরে তিনি সাথে সাথেই তাদের পুলিশের নিরাপত্তায় তিনি আবার গাড়িতে চলে সেখান থেকে বের হয়ে গিয়েছে। তিনিও আমাদেরকে কোনো প্রকার মিডিয়ার সামনে কথা বলেনি। তো সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে, এবং এই যে কর্তৃপক্ষ যে রয়েছে এবারের যে নববর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে যেমনটি আমাদের জানানো হয়েছে যে এটি একটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। বিশেষ করে তারা আরো দাবি করছিলেন যে এই চারুকলা অনুষদের ভিতরে যে আওয়ামী লীগের যে যারা দোষর রয়েছে, তারা হিউজ পরিমাণ কিন্তু দোষর রয়েছে, তাদেরকে কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু তারা সময়ে সময়ে সুযোগে সদ্ব্যবহার কিন্তু তারা করেই যাচ্ছে। যে কারণে আজকে এই যে নববর্ষকে সামনে রেখে যে আওয়ামী লীগের অর্থাৎ ফেসিস্টের যে মুখাকৃতিটি বানানো হয়েছিল সেটি কিন্তু আজকে পুরানো হয়েছে। এই 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 সুবিধাটি নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের দোষর যারা রয়েছে চারুকলা অনুষদে, তারা কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে অনেকেই দাবি করছেন। ধন্যবাদ, ধন্যবাদ রুহুল ভাই। যেই করে থাকুক, ঘটনাটা ঘটিয়ে থাকুক, প্রশ্নবিদ্ধ কিন্তু এই সরকার, প্রশ্নবিদ্ধ কিন্তু এই প্রশাসনই হবে। অতএব আমরা খুবই আশাবাদী এবং আমরা এখনো আশা রাখি যে হয়তো সিসিটিভির ফুটেজ হস্তান্তরিত হচ্ছে না, আগেও যেমন হতো না, তবে আমরা হয়তো একটা রেজাল্ট খুব শিগগিরই পাবো এই প্রশাসনের কাছ থেকে। সেই আশাবাদ ব্যক্ত করে রাসেল ভাই শেষ যদি কিছু বলতে চান, শেষ কথা বলতে পারেন। আমি যেটা বলতে চাই যে আসলে এই যে আমার সহকর্মী যেটা বলতেছিলেন যে নববর্ষের যেটা ইয়েটা, আমরা তো রমনার বটমূলের ইয়েটাও দেখেছি, হ্যাঁ, তাই না, বিস্ফোরণের ঘটনা। তো সেই ঘটনায় একটা মানে মেকিং একটা গেম তৈরি করে মানে একটা মামলা তৈরি করলো, তাই না? এরপর থেকে আমাদের অন্য কিছু বিশ্বাস হয় না ভাই। বিশ্বাস হয় না। তাই আসলে এই যে ঘটনাগুলো যেটা ঘটতেছে আমার কাছে কিন্তু মানে ওইটাই চলতেছে, ওইটাই চলে আসছে। আর বারবারই বলতেছে যে এটা কি বলে তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি 16 বছর থেকে আজও যদি এই তদন্ত কমিটির প্রতিবার থাকে, তাহলে তো আমার তো মনে হয় না এটার প্রতি আর কোনো আস্থা থাকবে। আমরা আশা রাখতে পারি রাসেল ভাই, এবারের নববর্ষে আমরা তদন্ত কমিটির যেই জড়তা, সেই জড়তা হয়তো বা ভেঙে দিব। এই আশাবাদ রেখে আজকের মতো টক অফ দ্য টাউন থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে ছিল সিনিয়র রিপোর্টার আমাদের রাসেল ভাই, আবু হেনা রাসেল ভাই এবং রুহুল আমিন শেখ। আমি সাথে ছিলাম রাকিন আফসার অর্ণব। দেখতে থাকুন, খবর সংযোগের সাথে থাকুন। টক অফ দ্য টাউনের পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।